বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে। সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের, জনগণের স্বার্থের উপরে দেখি না। আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলোকে। জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহিত রয়েছে, সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে। এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি। আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। প্রিয় দেশবাসী, এই সময় কতগুলা প্রসঙ্গ একেবারেই গুরুত্বপূর্ণ। 24-এ যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের একটি বিশাল আকাঙ্ক্ষার জায়গা রয়েছে। বিশেষ করে যে তরুণ ছাত্র সমাজ জীবন বাজি রেখে তারা রুখে দাঁড়িয়েছিল এবং জনগণও তাদের ডাকে সাড়া দিয়েছিল। জনগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বিশেষ করে ভোটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল। পরপর 3টি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে। 14 নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, 18-এর নির্বাচন নিশিরাত, 24-এর নির্বাচন দামি এবং আমি। এইভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। একদিকে যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে। এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান করবেন। এদেশেই তার নজির রয়েছে। 90-এর গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তখনও সংবিধানে কোনো প্রভিশন ছিল না এই ধরনের সরকারের। কিন্তু রাজনৈতিক দলগুলোর অক্ষমতার ভিত্তিতেই সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা অর্থবহ নির্বাচন উপহার দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এটাকেই বলা হয় সবচেয়ে সুন্দর নির্বাচন। এবারকার প্রত্যাশা আর অনেক বেশি, কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে, সেখানে এত জানমালের ত্যাগ কুরবানি জনগণকে পেশ করতে হয়নি। এবার জানমালের বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ ত্যাগ কুরবানির মাধ্যমে এই অর্জন। সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এর জন্যে জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 2টি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, দাবি করেছিলাম। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত 2টি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয়ের জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে 2টি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক, তাহলে জনমনে আস্থা ফিরে আসবে। আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না।
নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয় তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না, প্রত্যাখ্যান করবে। এই জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে পড়েছে। তারপরে আমাদের দাবি ছিল, যারা গত 15.5 বছর ধরে এই দেশে মানুষকে গুম খুন করেছেন, জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন, তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। আমরা জানি বিচারের জন্য সময় লাগবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না, কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে। সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না। এই জায়গায়ও জনগণের আশঙ্কা, যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে। আমরা এটাও হতে দিতে পারি না। এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিচারকে কঠোর পরিশ্রম করে নির্ভুলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন। আপনারা জনগণের সমর্থন পাবেন ইনশাআল্লাহ। এটাও ঠিক যে আমরা যেন তেন কোনো বিচার চাচ্ছি না। বিচারের নামে যে অবিচার আমাদের উপর করা হয়েছে বা অন্যদের উপর করা হয়েছে সেটাও আমরা চাই না। আমরা চাই বিচারটা ফেয়ার হোক। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো সামনে রেখে এই সম্প্রতি কয়েকদিন ধরে অনেক কিছু হয়ে গেল। তা আমরা আশা করি যে এই বিষয়টা সামনে বাড়বে না। আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে। একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ। আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। এখন দেশে পার্লামেন্ট নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রী পরিষদের বিকল্প, কিন্তু পার্লামেন্টও নেই। সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো। সরকার তাদের সাথে এই ব্যাপারে ডায়ালগে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অথবা বিষয়টি যেহেতু অনেক বড়, এটাকে পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে, সেটাই উত্তম হবে। বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে। এটা একটা বিশাল বিষয়। আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ। এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর। এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু। গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর 70% ঊর্ধ্বে নির্ভরশীল। এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা অসমীচীন হবে বলে আমরা মনে করি না। এই বিষয়গুলো ভেবে চিন্তে আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার পর এক এক করে 54 বছর অতিক্রম করেছে। এ দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য মানুষের সীমাহীন আত্মত্যাগ, কুরবানি এবং তাদের ভূমিকা জড়িয়ে আছে। প্রিয় বাংলাদেশকে আজকের এই অবস্থায় আসা পর্যন্ত দেশের অভিযাত্রায় যারা যেখানে যে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের অনেক কিছু অর্জন করার ছিল। হয়তোবা তার কিছু অর্জিতও হয়েছে, কিন্তু একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার মূল জায়গাগুলোই আজকে অপূরণ থেকে গিয়েছে। প্রিয় দেশের বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, নাগরিকদের মানবাধিকার নিশ্চিত হয়নি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দেশ শাসন করেছেন তারা সেইভাবে হেফাজত করতে পারেননি। দফায় দফায় বিরোধী দল এবং মতকে দমন করতে গিয়ে সেখানে মানুষের সমস্ত অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, দমন করা হয়েছে। অত্যন্ত নির্মম কায়দায় স্বাধীন একটি দেশে 24-এ যা ঘটেছে তার সাক্ষী বাংলাদেশের আপামর জনগণ সহ গোটা বিশ্ববাসী। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা টানা 15 বৎসর এই দেশকে দুঃশাসন উপহার দিয়েছিলেন। পুরোটা সময় জুড়ে মানুষ দুঃস্বপ্নের মধ্যে বসবাস করেছে। হাজারো জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করা, জেল এবং জুলুমের স্টিম রুলার এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে, আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের জায়গায় জায়গায় আয়নাগর ছিল, এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না। ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায় জাতির একটি গুরুত্বপূর্ণ বাঁকে আমরা অবস্থান করছি। এই বাঁকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না। এই জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সভায় মিলিত হয়েছে। আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা চূড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি
যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। সম্মানিত বন্ধুগণ,